বর্ষায় দার্জিলিং সিরিজের আজকে তৃতীয় এপিসোড। আজকের এই এপিসোডে আমরা দেখব বর্ষাকালে কেমন রূপ ধারণ করে শিটং, আর কেনই বা পর্যটকের কাছে এটি বর্ষার ভ্রমণের অন্যতম সেরা গন্তব্য। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক শিটংয়ের এই বৃষ্টি ভেজা সফর। এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি ছোটা মাংমা থেকে। বর্ষায় দার্জিলিং সিরিজের আজকে আমাদের তৃতীয় দিন। গতকাল আমরা দার্জিলিং ঘুরে লামাহাটা তিনচুলে হয়ে ছোটা মাংমাতে স্টে করেছিলাম। আজকে আমরা সেই ছোটা মাংমা থেকে বেরিয়ে যাচ্ছি। এই মুহূর্তে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে ছোটা মাংমা থেকে পেশক যাওয়ার রাস্তাটা এই যে বর্ষার মধ্যে অসম্ভব সুন্দর লাগছে। বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, হালকা হালকা ঝিরঝির হয়তো এখনও পড়ছে, এরকম একটা সিচুয়েশন। মেঘে পুরো হালকা ঢেকে রয়েছে গাছের মাথাগুলো, রাস্তাটা ভেজা হয়ে রয়েছে। এমন একটা শুনশান রাস্তা, যে রাস্তায় একজন মানুষকেও দেখতে পাচ্ছে না, মাঝে মাঝে কয়েকটা বাড়ি। রাস্তাটা একটু বেশ খারাপই রয়েছে। অপরোড জায়গাগুলি কিন্তু দেখতে খুব ভালো লাগে ভিডিওতে, বা জায়গাগুলো খুব সুন্দর হয়, শান্তস্নিগ্ধ হয়, কিন্তু সেই সমস্ত জায়গায় আসার জন্য যে রাস্তা, সেই রাস্তাগুলো কিন্তু বেশিরভাগই অপরোড হয়। তাই যারা আপনারা আসবেন তারা একটু বড় গাড়ি ট্রাই করবেন, তাহলে একটু ঝাঁকুনিটা কম হবে। বাকি জায়গা কিন্তু খুব সুন্দর। চলে এসেছি পেশক টি গার্ডেনে। এই পেশক বাজারটিতে কিন্তু বেশ অনেক দোকান রয়েছে। সেই দোকানগুলিতে তোমরা সবাই টিফিন করে নিতে পারো, ম্যাগি, মোমো, সব কিছু, চা, কফি সব কিছু পাওয়া যাচ্ছে। এছাড়াও এখানে ওই দোকানগুলিতে কাপড়গুলো পাওয়া যাচ্ছে, যেগুলো পরে ছবি তোলা যেতে পারে। ওপরে ওই যে জায়গাটির দোকানটা দেখা যাচ্ছে, ওই জায়গাটিতে যাব। তো এই যে রাস্তাটি, সেই রাস্তাটা কিন্তু খুব সুন্দর এবং জায়গাটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা জিনিস খেয়াল করলাম, এখানে কিন্তু খোলা চায়ের পাতা কিন্তু শুকিয়ে বিক্রি করা হচ্ছে। এই মুহূর্তে পেশক টি গার্ডেনে আছি, আর মোটামুটি ঠিক এরকম একটা গাছের তলা, এই গাছের তলাতে, আর ওইদিকে ওটা যত সম্ভব সিকিম পড়ে যাচ্ছে। ওইদিকে মেঘের খেলা, ওইদিকে দূরের যে বাড়ি পাহাড়ের উপরে, সেগুলোর দিকে তাকিয়ে প্রায় একভাবে বসে আছি। বেরিয়ে পড়েছি পেশক থেকে। এবার আমরা যাচ্ছি ত্রিবেণী ভিউ পয়েন্টের দিকে। তোমাদেরকে তো বলা হয়নি আমাদের আজকের ডেস্টিনেশন। আমরা আজকে যাচ্ছি আপার শিটংয়ের দিকে। তার মাঝে যে কটা সাইট সিন পড়বে সেগুলো করব, এবং শেষে গিয়ে আপার শিটংয়ে গিয়ে আমরা আজকে আমাদের স্টে করব। চলে এসেছি আমরা তিস্তা এবং রঙ্গিতের মিলন পয়েন্ট, ত্রিবেণী ভিউ পয়েন্ট বা লাভাস মিট পয়েন্ট নামে যে জায়গাটি, সেটিতেই। এই জায়গাটি হচ্ছে এমন একটি স্পট, সেখান থেকে কিন্তু যে নদী দুটো মিলছে সেটা দেখা যায় স্পষ্টভাবে। বাদিক থেকে চলে আসে রঙ্গিত নদী, এবং ডান দিক থেকে বা সোজা চলে আসছে সেটা হচ্ছে তিস্তা নদী। এবং নদীর বাদিকেরটা সিকিম এবং ডান দিকেরটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো এই যে ফ্লোটা আমাদের, যে বাদিকের নদীটা আসছে সেটা কিন্তু হচ্ছে রঙ্গিত নদী, এবং উপর থেকে যেটা চলে আসছে সেটা হচ্ছে তিস্তা নদী। যদিও বা এখন বৃষ্টি চলছে, তার জন্য নদীর জলটা ঘোলাটে হয়ে আছে, নাহলে বাদিকে রঙ্গিত জল কিন্তু পুরো পরিষ্কার হয়ে থাকে। তো এই মুহূর্তে আমরা ত্রিবেণী থেকে বেরিয়ে যাব। তার আগে দেখো যে গাছগুলো আছে রাস্তার দুই পাশেই আর কি, তার মাঝ দিয়ে হালকা করে রোদ ঢুকছে, খুব সুন্দর কিন্তু লাগছে পরিবেশটা। তো যাই হোক, আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি ত্রিবেণী থেকে। এখন যে বাজারটি আমরা পার করছি সেটি হচ্ছে তিস্তা বাজার। আমরা এই মুহূর্তে যাচ্ছি NH 10-এর উপর দিয়ে, এবং বাদিকে নদীটি হচ্ছে তিস্তা, এবং উপরে যে ব্রিজটি দেখছেন সেই ব্রিজটা দিয়েই কিন্তু কালিম্পং বা গ্যাংটক যাওয়া যায়। ওই গ্যাংটক বা কালিম্পং যাওয়ার কিন্তু মেন রোড কিন্তু এই ওভার ব্রিজটাই। I'm going with you, I know we'll get to the other side.
এই মুহূর্তে আমরা আছি রামবিতে। রামবিতে উপরের দিকে আমরা চলে যাচ্ছি মংপুর দিকে, এবং বাদিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি। Catching a haze love moving through me like a wildfire, like a wildfire. এটি হচ্ছে মংপুতে অবস্থিত রবীন্দ্র ভবন, যেখানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছু সময় কিন্তু এখানে ছিলেন এবং এখানে থেকে কিছু তার লেখালেখিও করেছেন। উপরের যে হাউসটি দেখছেন, যে ট্রি হাউস, সেখানে থাকার জন্য কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম থেকে পারমিট নিতে হয়, ওখান থেকে কিন্তু এই রুমে থাকার জন্য পারমিট পাওয়া যায়। আর রবীন্দ্র ভবনটি অনলাইনে দেখাচ্ছে রবিবার বন্ধ, কিন্তু আমাদের ড্রাইভার বলল বৃহস্পতিবারেও নাকি বন্ধ থাকে। আমাদের আজকের ডেট হচ্ছে বৃহস্পতিবার, কিন্তু আজকে বন্ধই ছিল। রবীন্দ্র ভবন দেখতে পেলাম না, সে একটা আফসোস নিয়েই কিন্তু বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যের দিকে। এবার আমরা যাচ্ছি যোগীঘাটের দিকে, সেখান থেকে আমরা আমাদের হোমস্টেতে যাব। চলে এসেছি যোগীঘাট ব্রিজের কাছে। এইটা হচ্ছে যোগীঘাট ব্রিজ, এবং এই যোগীঘাট ব্রিজ কিন্তু যেমন শিটংয়ের একটা সাইড সিনের গুরুত্বপূর্ণ জায়গা, তেমনি কিন্তু মংপু এবং শিটংয়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্রিজ। ওই দিকটা হচ্ছে শিটং, এপারেরটা হচ্ছে মংপু। এই দুটো গ্রামের মধ্যে কানেকশনের জন্য গুরুত্বপূর্ণ ব্রিজ হচ্ছে এই যোগীঘাট ব্রিজ। সোজা ব্রিজটা চলে গেল, আমরা ডান দিক দিয়ে একটু পায়ে হাঁটা রাস্তা আছে, সেটা দিয়ে নামছি। এটা দিয়েই কিন্তু নদীর জলের কাছে যাওয়া যায়। তো যেহেতু নদীর কাছে এসেছে, একটু জল নিয়ে না খেললেই নয়, তার জন্য ওই জল নিয়ে খেলার জন্য চলে আসলাম এই দিকটায়। এদিকটা দিয়ে কিন্তু তোমরা সবাই আসতে পারবে এই রিভার বেল্টের কাছে, যেখানে জলটা আছে। পায়ে হেঁটে ওই 2-3 মিনিট মতো লাগলো, চলে আসলাম। ওই যে নদীটা বইছে, নদীর জলটা কিন্তু ভীষণই স্বচ্ছ, পুরো কাচের মতো বলা যায়, খুবই স্পষ্ট এবং স্বচ্ছ জল। এর উপরে রয়েছে যোগীঘাট ব্রিজ, ওই দূরে একটা পুরনো ব্রিজও দেখতে পাচ্ছি। একেই বলে পাহাড়ি নদী। জলটা এতটা স্বচ্ছ যে তলায় কি আছে, পাথরগুলো সব কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। বেরিয়ে পড়লাম যোগীঘাটের এখান থেকে আমরা সোজা এবার চলে যাচ্ছি আমাদের আজকের যে হোমস্টে আপার শিটংয়ে, সেই হোমস্টের উদ্দেশ্যে। সেই দিকে এবার এখন আমাদের রওনা। আমরা এখন যাচ্ছি হোমস্টের পথে, এবং হোমস্টে যেতে যেতে বৃষ্টি কিন্তু স্টার্ট হয়ে গেল। বেশ ভালো করে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন। বর্ষায় পাহাড়ে ঘুরতে এসেছি, তাই বৃষ্টিটা পাবো এটাই স্বাভাবিক। বর্ষার কিন্তু পাহাড়ে বর্ষা কিন্তু যতটাই সুন্দর, ততটাই কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে। যাই হোক, এখন আমরা যাচ্ছি, দেখা যাক বৃষ্টি কতক্ষণে ছাড়ে বা বৃষ্টি আরও হয় কিনা। Catching a haze love moving through me like a wildfire, like a wildfire. Hey, never the same. Never you calling my name, I'm taking my sweet time. আপার শিটংয়ে যাওয়ার এই রাস্তাটার ব্যাপারে কথা না বললে কিন্তু একদমই নয়। রাস্তাটা যেমনই খুব সুন্দর, তেমনই কিন্তু খুব খারাপ।
রাস্তাটির দুই পাশে চা বাগান আছে, খুবই সুন্দর লাগছে কিন্তু চোখের দিক থেকে। কিন্তু সত্যি কথা বলতে গাড়িতে বসে থেকে এত ঝাঁকুনি, সেটাকে কন্ট্রোল করা খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে। বড় গাড়ি থাকলে হয়তো একটু ম্যানেজেবল, ছোট গাড়ি একদমই খুব চাপ হয়ে যাবে। তো আপার শিলংয়ে যদি আসেন তাহলে ট্রাই করবেন যেন একটু বড় গাড়িতে আসেন, তাহলে ঝাঁকুনিটা বা জার্কিংটা অনেকটা কম হবে। I will get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. এই হচ্ছে আমাদের আজকের হোমস্টে, মানে আমাদের যে আপার শিলংয়ে আমরা স্টে করব। আজকে আমরা এই যে হোমস্টেটা সেটা দিয়ে স্টে করব, এবং তার আশেপাশের পরিবেশটা ঠিক এরকম। চারিদিকে কিন্তু চা বাগানের লোড হয়ে আছে। আমরা চলে এসেছি আমাদের রুমের বাইরে যে ব্যালকনি আছে সেই ব্যালকনি থেকে আমাদের এই ভিউ হচ্ছে এটা এরকম। আশেপাশে কিন্তু চারিদিকে চা বাগান রয়েছে, এইদিকে কিছু হোমস্টে আছে, পিছনের দিকে আরও দু একটা হোমস্টে আছে, এবং ঠিক পাশেই কিন্তু এইরকম একটা বিস্তর চা বাগান রয়েছে। মানে এই হোমস্টেটা থাকলে কিন্তু চা বাগানের মধ্যেই থাকা হবে আর কি। চারিদিকে সবুজ এবং গাছপালাও আছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু আবারও মেঘে ঢেকে গেল এবং বৃষ্টি স্টার্ট হয়ে গেল আবার, এবং চা বাগানে যারা কাজ করছিল তারাও কিন্তু একে একে ফেরত আসছে বাড়ির দিকে। ভাবলাম বিকাল বা সন্ধ্যে একটু আগে শিলংয়ের এই আপার শিলংয়ে যে জায়গায় আছি আমরা সেটা একটু হেঁটে ঘুরবো। তো যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, বিকেলে থেমেছিল, রেডি হতে হতে আবার বৃষ্টি স্টার্ট হলো। তো মনে হচ্ছে না ঘুরে দেখতে পারবো। তো যাই হোক, মনে হচ্ছে শিলংকে আবার আসতে হবে, শিলংকে এক্সপ্লোর করার জন্য বা একটু হেঁটে ঘোরার জন্য। যাই হোক, দেখি বেরোতে পারছি কি না। বেরোতে পারলে তো অবশ্যই যাচ্ছি, না হলে আর কি আর করা যাবে, পরের বার আবার আসবো যখন তখন দেখা যাবে। অঝোরে বৃষ্টি হয় যাকে বলে, সেই অঝোরে বৃষ্টি কিন্তু এই মুহূর্তে আপার শিলংয়ে আমাদের এখানে হচ্ছে। সত্যি কথা বলতে বেরোতে চাইছি কিন্তু বুঝতে পারছি না এর মধ্যে বেরোনো ঠিক হবে কি না। বৃষ্টি কিন্তু অঝোরে হয়েই যাচ্ছে, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। কিন্তু বর্ষায় দার্জিলিং ঘুরতেছি ঠিক আছে, কিন্তু এত বৃষ্টিতেই বেরিয়ে পড়েছি। বৃষ্টি হচ্ছে, হোক, একটু পায়ে হেঁটে ঘুরে দেখি। পায়ে হেঁটে না হাঁটলে ভালো লাগে না। একটা পাহাড়ি গ্রামে এসেছি, বৃষ্টিতে আশেপাশের সিন সিনারি কিছু দেখা যাবে না। তো যাই হোক, এই ভেজা রাস্তায় পায়ে হাঁটতে যেটা ভালো লাগে সেটুকুই। রাস্তাঘাটের অবস্থা বেশ খারাপই আছে, খাদখন্দ যেটাকে বলে আর কি। ঢালাই রাস্তা ছিল মনে হচ্ছে, সেখান থেকে সব বেরিয়েছে পাথর। ডাস্টবিনটা বেশ সুন্দর, আর ডাস্টবিনটা যেটাতে লাগানো হচ্ছে সেটা আরো সুন্দর। এবার ছোট্ট একটা দোকান, উপরে আরো একটা হোমস্টে আছে, তার উপরে আরো একটা। তাহলে বেশ সুন্দর। ওখানে দাদা বৌদি গাছ তুলতে ব্যস্ত, বৌদি গাছ প্রিয় মানুষ। এত বড় বড় পায়ের সাইজ দেখাচ্ছে, পায়ের সাইজটা দেখো, ঠিক আছে, কত বড় দেখো। ওদিকে আর তো কিছু দেখতে পাচ্ছি না, বাড়ি ঘর, দোকানপাট, চা বাগান আছে, চা বাগান চারিদিকে। উপরে বাড়ি বা হোমস্টে টাইপের কিছু একটা আছে। ঠিক এরকম রাস্তা দিয়ে কিন্তু আমরা আজ গাড়িতে করে এসেছি, ঠিক এরকম রাস্তা। ফেরত যাওয়ার সময় রাস্তা ঠিক এরকম অবস্থা। ওই আমাদেরটা হোমস্টেটা লাল চালে, ওইটা হচ্ছে আমাদের হোমস্টে। তখন মেঘে ঢাকা দেখো। কন্টিনেন্টাল জিটি 650। এখানে বেশ কিছু ফুল আমি দেখতে পাচ্ছি, কিন্তু গোলাপ ফুলটা ছাড়া আমি কোনো ফুলের নাম কিন্তু জানি না। তোমরা যারা জানো কমেন্টে জানাতে পারো।
মায়াবী পরিবেশ Sinking হোমস্টেতে। in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire. রাত্রে অনেক হলো, এবার আর কিছু করার নেই। ডিনার করেই ঘুমিয়ে পড়তে হবে। সকাল সকাল উঠে দেখবো, যদি ক্লিয়ার হয় তাহলে শিলংটা ঘুরে দেখবো। গুড মর্নিং ফ্রম শিলং। কালকে সন্ধ্যে থেকে মানে আমরা আসার সময় থেকে কিন্তু বৃষ্টির স্টার্ট হয়েছিল। বৃষ্টি কিন্তু অনবরত হয়েই চলছে, বৃষ্টি কিন্তু একবারের জন্য কিন্তু এখনও থামেনি। তো এই হচ্ছে মোটামুটি সকালের পরিবেশ শিলং থেকে। মেঘ হয়ে আছে এখনও, ক্লিয়ার কিন্তু এখনও হয়নি। বৃষ্টিটা হালকা কমেছে কিন্তু মেঘ কিন্তু একদমই কিন্তু ক্লিয়ার হয়নি। দেখা যাক মেঘটা ক্লিয়ার হয় কি বেরোনোর আগে পর্যন্ত। এই হচ্ছে আমাদের হোমস্টের পাশে চায়ের বাগানের সকাল সকাল অবস্থা। মেঘে কিন্তু পুরো ছেয়ে রয়েছে, কিছুই কিন্তু কোনো ভিউ কিন্তু ওপেন নেই, পুরো মেঘে ঢাকা রয়েছে। এটা আলাদাই স্নিগ্ধ পরিবেশ হয়ে রয়েছে। কিন্তু হঠাৎ করেই কিন্তু মেঘটা পুরো ক্লিয়ার হয়ে গেল এবং শিলংয়ের যে ভিউ পুরো ওপেন হয়ে গেছে। দূরের যে পাহাড়গুলো আছে সেগুলো ওপেন হয়নি, কিন্তু আশেপাশটা আছে সেটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে। পুরো যে হোমস্টেটা আছে তার আশেপাশে চা বাগানগুলো সবগুলো কিন্তু পুরো স্পষ্ট এবং ঝকঝকে পরিষ্কার হয়ে রয়েছে। হ্যাঁ, দূরের পাহাড়গুলো কিন্তু এখনও দেখা যাচ্ছে না, কিন্তু নর্মাল যে আশেপাশের এলাকাটা আছে সেই এলাকাটা কিন্তু পুরোপুরি স্পষ্ট হয়ে গেছে। যাই হোক, আমরা আমাদের হোমস্টেটা যে অ্যাডেলনা হোমস্টে, সেই হোমস্টে থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। বেরোনোর আগে ওয়েদারটা বেশ অনেকটাই ক্লিয়ার হয়েছে, দেখে ভালো লাগলো। যাই হোক, ওই যে মেঘের খেলা, মেঘ উড়ে যাচ্ছে, এগুলো দেখতে বেশ ভালো লাগছে। তো দেখা যাক পরবর্তীতে কোন সময় আবার আসতে পারি কিনা। তো যাই হোক, আমাদের হোমস্টে থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের সন্ধ্যেবেলায় ট্রেন আছে পাহাড়ি এক্সপ্রেস। তো আমরা আজকে প্রথমে নামতিক পুকুরি, তারপরে হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, এগুলো দেখে কারসাঙ্গের দু একটা জায়গা দেখে আমরা কিন্তু ফেরত চলে যাব এনজেপির দিকে। আমরা এই মুহূর্তে চলে এসেছি নামথিং পুকুরি, মেঘে ঢাকা নামথিং পুকুরি বলা ভালো হবে। এর নিচে এখানে জল রয়েছে, যেটা শুধুমাত্র বর্ষার সময় থাকে, অন্য টাইমে কিন্তু জলটা শুকিয়ে যায়, সেটাই বললো দাদা। আর এখানে একটা রয়েছে হনুমান মন্দির। এই নামথির পুকুরির কিন্তু চারিপাশটা কিন্তু এরকম পাইন মানে বন দিয়ে ঘেরা রয়েছে। ছোট্ট একটা টেল আছে, টেলটা করতে চাইছিলাম কিন্তু যে পরিমাণ বৃষ্টিতে কাদা হয়ে আছে, তো স্লিপ কাটার জন্য আর সেটা করতে চাইছি না। ডান দিকেই কিন্তু রয়েছে আমাদের নামথিং পুকুরিটি, বা যে পুকুরি মানে যে ছোটো লেক বা পুকুর টাইপ সেটা রয়েছে। এই হচ্ছে সেই নামথিং পুকুরি, সেই পুকুরি বা লেক টাইপ বা ছোটো নদী টাইপ পুকুর টাইপ যেটা, সেটা জল জমে আছে। শীতের টাইমে কিন্তু জলটা শুকিয়ে যায় এবং চারিপাশে শুধু যে পাইন ফরেস্টটা আছে সেটা দেখা যায়। চলে এসেছি অহলদারার মেন গেটে, মানে টোল গেট বলা ভালো। এখানে টিকিট কাটতে হচ্ছে, গাড়ি পিছু 50 টাকা করে নিল। অহলদারা ভিউ পয়েন্টের জন্য পিছনে ভিতরে আলাদা গেট আছে, কিন্তু এখানে গাড়ির এন্ট্রির জন্য 50 টাকা করে কিন্তু এন্ট্রি নেওয়া হলো। অহলদারার ওই টোল গেট থেকে অহলদারা ভিউ পয়েন্ট পর্যন্ত আসতে কিন্তু অনেকটা, রাস্তাটা অনেকটাই কিন্তু স্টিপ রয়েছে এবং দূরত্বটা কিন্তু বেশ অনেকটাই রয়েছে। অহলদারার ওই টোলগেট থেকে যে পার্কিং স্পট আছে সেটাও বেশ কিছুটা, এবং পার্কিং স্পট থেকেও যে হেঁটে আসা জায়গাটা সেটাও প্রায় 200-300 মিটার মতন হবে। আর এই হচ্ছে বর্তমানে অহলদারা ভিউ পয়েন্টের স্থান, মানে জায়গাটা ঠিক এইরকম মেঘে ঢেকে রয়েছে। এই যে হচ্ছে মেন গেট, মেন গেটের এন্ট্রি নিচ্ছে, তারপরে ভিতরে সিনারিটা দেখাচ্ছি কী অবস্থা হয়ে রয়েছে। এই মুহূর্তে আমরা প্রবেশ করে গেছি অহলদারা ভিউ পয়েন্টের মধ্যে। এইরকম অহলদারা আমি জীবনে কোনো দিন দেখিনি। আমি যদিও আমার এটা ফার্স্ট টাইম, কিন্তু অনেক ভিডিওতে দেখেছি অহলদারা। এইরকম মেঘে ঢাকা অহলদারা আমি জীবনে দেখিনি। যারা আগে কোনো দিন অহলদারা এসেছো আর অহলদারা ভিজিট করেছো তারা বলো, এইরকম অহলদারা কি তোমরা কোনো দিন দেখেছো? যদি দেখে থাকো তো কমেন্টে জানিও। এইরকম যে অহলদারা আমরা ছোটোবেলায় শুনে এসেছিলাম যে দার্জিলিংয়ে নাকি ঘরের মাঝে মেঘ ঢুকে যায়। আজকে এই জায়গায় মনে হচ্ছে যে কথাগুলো কতটা সত্যি। মেঘ আমাদের কিন্তু পুরো ঢেকে রয়েছে, আমাদের পুরো শরীরকে ছুঁয়ে যাচ্ছে। এত মেঘ উড়ে বেড়াচ্ছে, মেঘের মধ্যে আছে আর কি। চুল ভেজে গিয়েছে, চোখের এখানে পাতাতে কোষা জমে যাচ্ছে জলের আকারে, তারপরে হাতের লোমের উপরে জল জমে যাচ্ছে। এরকম অবস্থা এখন অহলদারাতে। আর মেঘ ভেসে উঠে আসছে, ক্যামেরায় ধরতে হচ্ছে না, কিন্তু জাস্ট স্লাইড করে উপরে উঠে আসছে। অসাধারণ লাগছে আর কি। এখন
আমরা শিলং থেকে বেরিয়ে যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে। তো যাবো আমরা ভায়া কার্শিয়াং রোহিনী হয়ে। তো সেই রুটে কয়েকটা জায়গা দেখার আছে, সেগুলো দেখবো এবং পৌঁছে যাবো এনজিপিতে। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. Never the same. Never you calling my name. I'm taking my sweet time. আমরা এই মুহূর্তে চলে এসেছি চিমনি হেরিটেজ পার্কে। এই চিমনি হেরিটেজ পার্কটা কার্শিয়াং রুটের মধ্যে পড়ছে এবং কার্শিয়াং থেকে কিছুটা দূরে অবস্থিত এই চিমনি হেরিটেজ পার্ক। আমরা চিমনি হেরিটেজ পার্কের ভেতরে চলে এসেছি। মেঘে পুরো ঢেকে রয়েছে, সেরকম ভিউ তো কিছু নেই, কিন্তু আলাদা একটা পরিবেশ তৈরি হয়ে রয়েছে, এটা খুব সুন্দর লাগছে। এই চিমনিটার কথা যদি বলি, এই চিমনিটা তৈরি করেছিল ইংরেজরা। প্রথম বিশ্বযুদ্ধের টাইমে এই চিমনি ছিল কিন্তু ব্রিটিশদের আস্তানা, এবং তারাই কিন্তু এটা তৈরি করেছিল, এবং এটি প্রায় 100 বছরের পুরনো। ভিতরের যে পরিবেশটা, সেই পরিবেশটা একবার হেঁটে দেখাচ্ছি। চারিদিকে কিন্তু মেঘে ঢাকা রয়েছে, হালকা বৃষ্টি পড়ছে, আর তার সাথে সাথে এরকম একটা পরিবেশ অসম্ভব সুন্দর যাকে বলে, সেরকম কিন্তু একটা পরিবেশ তৈরি হয়ে রয়েছে, পুরো স্নিগ্ধ একটা পরিবেশ। আর এই হচ্ছে চিমনিটা, যেটা বললাম প্রায় 100 বছরের পুরনো, ব্রিটিশরা তৈরি করেছিল। এই মুহূর্তে আমি আছি কার্শিয়াংয়ের ডাউহিলে, এবং বাদিকে যে স্কুল, সেই স্কুলটি হচ্ছে ডাউল স্কুল। অনেকে ভুতুড়ে বা হন্টেড বলেও আখ্যা দেওয়া রয়েছে অনেক জায়গায়, কিন্তু সেদিকে আমি যাচ্ছি না। স্কুলটা খুব সুন্দর এবং পরিবেশটা খুব সুন্দর আর কি, শান্ত স্নিগ্ধ মেঘে ঢাকা পরিবেশ। বাদিকের পাইন ফরেস্টটি হচ্ছে ডাউহিল পাইন ফরেস্ট, কিন্তু আমাদের হাতে খুব বেশি সময় নেই, তাই আমরা পাইন ফরেস্টে ঢুকলাম না। আমরা সোজা চলে যাচ্ছি এনজিপির দিকে। এনজিপি যেতে যেতে আমাদের লাঞ্চও বাকি রয়েছে, হয়তো বা রোহিণীর দিকে কোথাও লাঞ্চটা করে নিতে হবে। এই হচ্ছে ডাউহিল পাইন ফরেস্ট। ওই যে দূরে দেখা যাচ্ছে শহরটি, সেটি কার্শিয়াং, যেটিকে মেঘে প্রায় গ্রাস করে নিচ্ছে। এই যে শহরটিকে আস্তে আস্তে মেঘে গ্রাস করে নিচ্ছে, অসম্ভব লাগছে কিন্তু এই দৃশ্যটি। চলে এসেছি কার্শিয়াংয়ের হনুমান টপ ভিউ পয়েন্টের কাছে। নিচে রয়েছে চায় বাগান, আর দূরে রয়েছে কার্শিয়াং শহর। যদিও বা কার্শিয়াং শহরের মেন জায়গাটি যেখানে টাওয়ার রয়েছে, সেই জায়গাগুলি পুরো মেঘে ঢেকে রয়েছে, বাকি কিছুটা অংশ ফাঁকা রয়েছে, সেটুকুই দেখা যাচ্ছে এখন। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে পড়লাম, আমরা চলে যাচ্ছি এনজিপির দিকে। তো মাঝে রোহিণীতে কোথাও একটা দাঁড়িয়ে লাঞ্চটা করতে হবে, সেটুকুই কাজ বাকি রয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি কার্শিয়াংয়ের জিরো ট্রাফিক পয়েন্টে। আমরা রয়েছি হিলকাট রোডে, এবং বাদিক থেকে যেটা রোডটা আছে সেটা রোহিণী রোড, ওটা দিয়ে আমরা যাব, এবং দুটো রোড এখানে মিলিত হয়ে সোজা চলে যাচ্ছে হচ্ছে দার্জিলিং। বাদিকে রোহিণী রোডে আমরা যাব। বেশ ভালো মতোই ট্রাফিকে আমরা আটকে গিয়েছি, কেননা দুধিয়া হয়ে ভায়া মিরিক হয়ে দুধিয়ার যে ব্রিজটা, সেই ব্রিজটা গত রাত্রে অনেক বৃষ্টির জন্য ভেঙে গেছে, সেই কারণে এই রাস্তাটায় আছে কিন্তু গাড়ির চাপটা অনেকটা বেশি। আমরা যারা পাহাড়ে ঘুরতে আসছি তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন যে পাহাড়ে যে কোনো টাইমে ল্যান্ডস্লাইড হতে পারে, রোড ব্লক হতে পারে, 2 ঘন্টা রাস্তা 4 ঘন্টা 5 ঘন্টা লাগতে পারে, তার উপরে এক্সট্রা ট্রাফিকও রয়েছে। কিন্তু সেই সব কিছু মাথায় রেখেই কিন্তু আমাদেরকে পাহাড়ে আসতে হবে। যদি বা খুব বেশি সময় আমাদের লাগছে না, আমরা খুব তাড়াতাড়ি কিন্তু মুভ করছি, সেটা একটা ভালো পজিটিভ দিক, কিন্তু ট্রাফিক বিষয়টা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আমাদেরকে। যেটুকু শুনলাম, ল্যান্ডস্লাইড বা দুধিয়ার ব্রিজ ভেঙে যাওয়ার জন্য এই যে জ্যামটা, সেটা না। মেন কারণ হচ্ছে আমাদের সামনে, আমাদের যেটা যাচ্ছে আমাদের রুটটায়, আমাদের লেনে, সেই লেনে একটা গাড়ি বিকল হয়ে গেছে, সেই গাড়িটা খারাপ হয়ে জন্য আমাদের এই ট্রাফিক জ্যামটা হচ্ছে। তাছাড়া এমনি কোনো প্রবলেম নেই, রাস্তা কিন্তু ক্লিয়ারই রয়েছে। বাদিকের এই গাড়িটি খারাপ হওয়ার জন্যই কিন্তু আমাদের লেনটি ব্লক হয়েছিল, এবং ঠিক এই জায়গাতেই কিন্তু রোহিণীতে 1 বছর আগে ল্যান্ডস্লাইড হয়েছিল। ডান দিকে রাস্তাটা দেখলে বুঝতে পারবে।
এবার রাস্তার মজা নিতে নিতে পৌঁছে যাব আমরা এনজেপি। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love.